Hello everybody, welcome to the 17th episode of Mita's Wellbeing. Mita's Wellbeing এর 17th এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাবো আপনাদের সকলকে। আশা করি দুর্গাপুজো আপনাদের সবার ভালো কেটেছে, সুন্দরভাবে কেটেছে এবং আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি লাস্ট এপিসোডে বলেছিলাম যে আজকে সেরকম কোনো টপিক আমি রাখিনি, আজকে শুধুমাত্রই আপনাদের সাথে একটু গল্প করব বা আড্ডা দেব, নিজের বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি যে এই যে গল্প করা বা আড্ডা দেওয়া, আশা করি আপনারা সবাই একমত হবেন আমার সাথে এই বিষয় যে এই গল্প করা বা আড্ডা দেওয়া কিন্তু ভীষণভাবে কমে আসছে আমাদের মধ্যে। মানে আমরা লাস্ট কবে সবাই মিলে বেশ বসে জমিয়ে আড্ডা দিয়েছিলাম এই কথাটা হয়তো আমাদের অনেকেরই মনে পড়বে না, বা আমরা একই সঙ্গে যখন ডিনার টেবিলে বসি তখনও হয়তো আমরা নিজেদের মোবাইল ফোন নিয়ে বিজি থাকি, বা যখন আমরা নিজেদের ঘরেও থাকি তখন হয়তো আমরা আমাদের কাছের মানুষদের সাথেই ঘরে রয়েছি, রুম শেয়ার করছি, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা আমাদের নিজের মোবাইল ফোনের মধ্যেই বেশিক্ষণ সময়টা কাটাই। সুতরাং সেইভাবে কিন্তু আর আরেকটাও রিজন হচ্ছে যে এখন অনেকটাই ফ্যামিলি ছোট হয়ে গেছে, মানে নিউক্লিয়ার ফ্যামিলিটাই এখন কনসেপ্ট, যে নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্টটাই এখন চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু জয়েন্ট ফ্যামিলি সিস্টেমটা অত বেশি দেখা যায় না, সেক্ষেত্রে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্সও কিন্তু কম একটি বাড়িতে, এবং সেভাবে কিন্তু আড্ডা, হাসি, মজা, গল্প এগুলো হয়ই না। কিন্তু আমার কোথাও গিয়ে একটা মনে হয় যে কোথাও গিয়ে যদি আমরা একটু মন খুলে আড্ডা দিতে পারি, মন খুলে আমরা কথা বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময়তেই আমাদের মানে সাইকোলজিস্টের কাছে গিয়ে প্রবলেমটা শেয়ার করার দরকারই পড়বে না। যদি প্রবলেমটা ডেফিনেটলি খুব মিনিমাল লেভেলে থাকে, সেক্ষেত্রে কিন্তু যখন প্রবলেমটা ধরুন শুরু হচ্ছে, কোনো প্রবলেমই শুরু থেকেই প্রচণ্ড কমপ্লিকেটেড বা সিভিয়ার থাকে না, যত দিন যায় তার কমপ্লিকেশন বা ইন্টেন্সিটি বাড়তে থাকে প্রবলেমের। সেক্ষেত্রে কিন্তু যদি আমরা একটু মন খুলে আমাদের বাড়ির লোকেদের সাথে, কাছের মানুষদের সাথে, পরিজন, বন্ধু বান্ধব এদের সাথে আমরা শেয়ার করতে পারি আমাদের মনের প্রবলেমটা, সেক্ষেত্রে কিন্তু অনেক সময়তেই আমাদের সাইকোলজিস্টের কাছে গিয়ে প্রবলেমটা বলার দরকারই পড়ে না। এটা কিন্তু একটা ভীষণ আনফর্চুনেট বিষয় আমি বলবো, যে আমাদের মনের ভেতরে কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আমরা বলতে চাই, কিন্তু শোনবার লোক হয়তো এখন সত্যিই কমে যাচ্ছে। বসে পাশে যে শুনবে আমাদের মনের কথাটা, হয়তো সিচুয়েশন তাতে চেঞ্জ হবে না, কিন্তু যদি আমরা মনের কথাটা বলতে পারি, সেটা আড্ডার মাধ্যমে হোক, গল্পের মাধ্যমে, গল্প করতে করতে হোক, বা নিছকে আমাদের যেটা প্রবলেম সেটা যদি আমরা নিজেদের মানুষের সাথে শেয়ার করতে পারি, মনের কথা বলেও কিন্তু অনেকটা হালকা ফিল করা যায় বা রিলিফড ফিল করা যায়। তো এসো গল্প করির মূল যে ভাবনাটা সেখান থেকে, যে আপনাদের সাথে একটু যদি আমরা যদি আড্ডা দিই, একটু গল্প করি, যেরকম আমি আমার কথা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক সেরকমভাবেই আপনারাও আপনাদের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সেস যেটা আপনারা মনে করছেন সবার সাথে শেয়ার করা যাবে, সেটা পজিটিভ এক্সপিরিয়েন্স হতে পারে বা নেগেটিভ এক্সপিরিয়েন্স হতে পারে, কারণ নেগেটিভ এক্সপিরিয়েন্স থেকে আমরা অনেক বেশি শিখি, শিখি আমরা পজিটিভ এক্সপিরিয়েন্স থেকে। পজিটিভ এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আমাদেরকে মোটিভেট করে, আমাদেরকে অনুপ্রেরণা দেয় সামনের পথে এগিয়ে চলবার জন্য, কিন্তু নেগেটিভ এক্সপিরিয়েন্স হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট টিচার আমার মনে হয়, যেখান থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। তো এরকম এক্সপিরিয়েন্স আপনারাও আমার সাথে শেয়ার করতে পারেন, আর শুধু আমার সাথে নয়, আপনারা আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করুন আপনাদের খারাপ লাগা, আপনাদের ভালো লাগা, দেখবেন সেক্ষেত্রে কিন্তু ইমোশনাল বন্ডেজ অনেক বেশি স্ট্রং হচ্ছে এবং একে অপরকে বুঝতেও অনেক সুবিধা হচ্ছে। এবার চলে আসি মূল পর্বে। আমার কাছে অনেকেই জানতে চেয়েছিল যে কেন আমি এই ইউটিউব ভিডিওজ শুরু করছি, ইউটিউব চ্যানেল শুরু করছি। এটা আমার কাছের মানুষেরাও অনেকে জানতে চেয়েছে, প্লাস আমাকে দু একজন ইমেল করেও জানতে চেয়েছেন। সেক্ষেত্রে একটু প্রথম দিক থেকে শুরু করলে ভালো হয়। প্রথমেই বলবো যে যখন আমি ক্লাস 11-12 এই সাবজেক্টটার কথা জানি, সাইকোলজি সাবজেক্টের বিষয়, তখন তো অত চল ছিল না এই সাবজেক্টটার বিষয়, এবং এতটা অ্যাওয়ারনেসও ছিল না মেন্টাল হেলথ সম্বন্ধে। তো সেক্ষেত্রে যখন ক্লাস 10-এ পড়তাম, তখন বেশ কিছু সিনিয়র স্টুডেন্টসদের কাছ থেকে, সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে শুনেছিলাম এই সাবজেক্টটার বিষয়, এবং আমাদের যিনি
কাউন্সিলিং মানে কাউন্সিলর ছিলেন, স্কুল কাউন্সিলর এবং স্কুল সাইকোলজিস্ট বা টিচার ছিলেন। তো তিনিও মানে সাইকোলজি টিচার ছিলেন, তার কাছ থেকেও কিছু আইডিয়াস পেয়েছিলাম এই সাবজেক্টটা সম্বন্ধে। তো সেটা ডেফিনেটলি ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল যে মানুষের মন নিয়ে ডিল করছে, মানুষের বিহেভিয়ারের পেছনে কি রিজন আছে সেটা বোঝা যায়। এইরকম থেকেই, এই ভাবনাটা থেকেই কিন্তু সাইকোলজি সাবজেক্টটা বেসিক্যালি নেওয়া। কিন্তু আরেকটা ঘটনাও আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা একটা চাইল্ডহুড ট্রমা যেটার মধ্যে দিয়ে আমি গেছি, সেটা খুব বেশি জনের সাথে শেয়ার করিনি, খুব কাছের মানুষরাই এই বিষয়টি জানে। তবে আমার মনে হয় যে মিতাস ওয়েলবিংয়ের ফ্যামিলি, যেহেতু এটা আমার মনে হয় যে মিতাস ওয়েলবিং একটা ফ্যামিলির মতো, এই প্ল্যাটফর্মে আমরা সবাই একে অপরের সাথে আমাদের ইমোশনস, প্রবলেম শেয়ার করতে পারি। আপনারা অনেকেই বিশ্বাস করে আমার সাথে আপনাদের ইমোশনাল প্রবলেম শেয়ার করেছেন। সেক্ষেত্রে আমারও মনে হয় যে এই বিশ্বাসের জায়গাটা, এই সম্পর্কটা যদি সুদৃঢ় করতে হয়, সেক্ষেত্রে আমারও আপনাদের সাথে অকপটে শেয়ার করা উচিত যে আমি কী ধরনের চাইল্ডহুড ট্রমার মধ্যে দিয়ে গেছিলাম। ইনসিডেন্টটা আমি যখন ক্লাস 2তে পড়ি, মানে ক্লাস 2তে উঠেছি তখনকার ঘটনা। সেটা হচ্ছে যে আমি যে স্কুল বাসে যেতাম, সেই স্কুল বাসে আমাদের এবার সমস্ত ক্লাসের বাচ্চারাই সেই স্কুলে মানে বাসে যেত, এবং আমার থেকে বেশ কিছু সিনিয়র, মানে বয়সী সিনিয়র ছিল। তো সেরকম কিছু গ্রুপ অফ বয়েজ ছিল আমাদের স্কুলে, যারা ওই স্কুল বাসটিতেই যেত। তো তারা কি করতো, তারা নানা রকম জিনিসপত্র ক্যারি করতো। সেরকম ধরুন কম্পাস তো ছিলই, সেটা জিওমেট্রি বক্সেরই থাকে বা সেটা স্কুলে আমরা নিয়েও যাই। কিন্তু এছাড়াও ব্লেড, কাঁচি এবং আরও নানা জিনিসপত্র তারা ক্যারি করতো। এবং তারা যেটা করতো, তারা গ্রুপ করে আমাদের মতো কিছু মানে যারা কম, তাদের থেকে এজে অনেকটাই ছোট, তাদের চারপাশে ঘিরে বসে তাদেরকে প্রচণ্ডভাবে ভয় দেখাতো। এবং স্কুল থেকে বাড়ি আসার পথটা বেশ দীর্ঘ ছিল, এবং তারা আমার থেকে হয়তো 2-3টে স্টপেজ আগে নেমে যেত। তো এই প্রসেসটা কিন্তু পুরোটাই চলতো, এবং তারা যেটা ভয় দেখাতো ইন দ্য সেন্স, তারা মানে কিছু যদি আমরা কাউকে বলি বা তারা আমাদের ব্লেড দিয়ে ধরুন হাত কেটে দেবে, বা অনেক সময় এরকমও হয়েছে যে তারা আমাদের হাতটা নিয়ে ব্লেডটা আমাদের স্কিনের ওপরে, ফিঙ্গারের ওপরে রেখে তারা বলছে যে হাত কেটে দিলে খুব মজা লাগে, দেখ কীরকম লাগবে, এরকমভাবে, মানে করেনি কোনোদিনও সেটা, কিন্তু এরকম নানা রকমভাবে কিন্তু তারা, এটাও মনে আছে যে খুব ছোটোতে ভীষণ কম্পাস একদম চোখের কাছে নিয়ে এসে আমাদেরকে অনেক রকমভাবে ভয় দেখাতো। তো এটা যখন দিনের পর দিন চলছিল, এবং আমরা সবাই, মানে আমরা প্রায় 5-6 জন ছিলাম, এবং আমরা যেহেতু একটু মানে যেখানেই বসতাম সেটার দিকে, যেহেতু বাস ড্রাইভার তো অবভিয়াসলি একদম সামনের দিকের আছে কেবিনের মধ্যে, আর যিনি আমাদের হেল্পার দাদা ছিলেন, তিনিও কিন্তু বাচ্চা ওঠাতে বা স্টুডেন্টসদেরকে নামাতে ওঠাতে বাস থেকে, সেটার দিকেই মানে মেইনলি কনসেন্ট্রেট করতো। আর তখনকার দিনে কিন্তু ওরকম গভর্নেন্স সিস্টেম ছিল না, যে একটা গভর্নেন্স থাকবে বাসে যে দেখভাল করবে বাচ্চাদের, এরকম কিছু ছিল না। সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুভাবেই বলতে পারতাম না, আর বললেই একটা অসম্ভব ভয় দেখাতো যে যদি বলা হয় তাহলে তারা আমাদেরকে এইসবগুলো দিয়ে ভীষণভাবে হার্ট করবে। বা অনেক সময় এটাও মনে রয়েছে যে একটি স্টুডেন্ট, মানে আমারই একটি বন্ধুর হাতটা ধরে সেটা জানলার বাইরে করে দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল যে যদি বলো তাহলে কিন্তু এই যে পেছন থেকে গাড়ি আসছে, এই গাড়ি কিন্তু এসে তোমার হাতটাকে ধাক্কা দিয়ে চলে যাবে, তোমার আঙুল কেটে যাবে বা এক্সেট্রা, অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তো সেই যে একটা মানে বলতেও এখনও আমার লাগছে, মনে পড়লে আমি এখনও শিহরিত হই যে সেই টাইমে একটা ক্লাস 2-এর বাচ্চা হয়ে এরকম ধরনের একটা ট্রমার মধ্যে দিয়ে দিনের পর দিন গেছি, এবং বাড়িতে বা স্কুলে কাউকে বলতে পারিনি, এই ভয় যে এর থেকে অনেক বেশি কিছু আমাদের করে দিতে পারে ক্ষতি। তো যখনই স্কুল বাসে ছুটি হতো স্কুল, তখনই একটা মানে হার্টবিট বেড়ে যেত, অসম্ভবভাবে স্পেটিং হতো, প্রচণ্ড ভয় লাগতো। মানে এই জিনিসগুলো এখনো পর্যন্ত মনে রয়েছে। প্রচণ্ড একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতাম। এরপর যখন এরকমভাবে বেশ কিছুদিন চলতে থাকলো, প্রায় 15-20 দিনের কাছাকাছি, তখন অনেকটাই নার্ভাস ব্রেকডাউনের মতো হয়ে গেছিলো। মানে হঠাৎ ঘুমের মধ্যে চমকে ওঠা বা কাঁদা বা স্কুলে যেতে না চাওয়া,
এবং স্কুলে যেতে হলেই একটা প্যানিক হচ্ছে, সবসময় বাড়িতে কান্নাকাটি করছি, কিছু বলতে পারছি না, এরকম করে কিন্তু মানে স্কুলের প্রতি একটা অনীহা, স্কুলে যাব না, প্রচণ্ড কান্নাকাটি, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে গেছিলো। এবং যখন মা বাবা আস্তে আস্তে জানতে চাইলো, সেখানে আস্তে আস্তে গিয়ে অনেক পরে গিয়ে জানালাম যে এই জিনিসগুলো আমার সাথে হয়েছে বা আমাদের সাথে হয়েছে। এবং তখন তো ডেফিনেটলি স্কুল থেকে বাবাও একদিন ছিলেন বাসে, এবং বাবা রিভিল করেননি যে উনি আমার গার্জেন। তো সেক্ষেত্রে যখন ওরা ওরকম আবার স্টার্ট করলো, তখন গিয়ে বাবা সঙ্গে সঙ্গে তাদের সাথে কথা বললো, তাদের পেরেন্টসদেরকে ইনফর্ম করা হলো, এবং ব্যাপারটা আস্তে আস্তে স্কুল অথরিটি জানতে পারলো, এবং প্রপার স্টেপ নেওয়া হয়েছিল তাদের এগেনস্টে। তো এই যে ট্রমাটা বেশ কিছু দিন ধরে চলেছিল, তো এই ট্রমাটা তখনও স্কুল কাউন্সিলিং মানে স্কুল কাউন্সিলর যিনি ম্যাম ছিলেন, তার সাথে আমার কথা হয়েছিল, মানে সেই এজে উনি আমাকে কাউন্সিলিং করেছিলেন এবং সেখান থেকে বেরিয়ে আসতে হেল্প করেছিলেন। বাড়ির সাহায্য তো ডেফিনেটলি প্রচণ্ডভাবে পেয়েছিলাম সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবার জন্য, সেই চাইল্ডহুড ট্রমাটা কাটিয়ে উঠবার জন্য। স্কুল অথরিটি, আমাদের প্রিন্সিপাল ম্যাম, স্কুল মানে যারা টিচার্সরা ছিলেন, ক্লাস টিচার, সাবজেক্ট টিচার্সরা, তারা ভীষণভাবে হেল্প করেছিলেন আমাদের সবাইকে, যারা এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলাম এসব থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু বড় হয়ে কোথাও গিয়ে সত্যি মনে হয়েছে, যখন এখন এরকম চাইল্ডহুড ট্রমা বা এই ধরনের নেগেটিভ চাইল্ডহুড এক্সপিরিয়েন্স কেউ করেছে সেটা শুনি, তখন কোথাও কি এই ঘটনাটার কথা মনে পড়ে যায়। এবং এই যে সাইকোলজি নিয়েছি, এটার পেছনে এটাও কোথাও একটা রিজন, মানে এটাও কোথাও একটা রিজন না, এটাও একটা ডেফিনেট রিজন যে কেন নিয়েছি। বিকজ আমার মনে হয়েছে যে এরকম চাইল্ডহুড, এর থেকেও অনেক ভয়ঙ্কর চাইল্ডহুড ট্রমার মধ্যে দিয়ে অনেক বাচ্চারা যায়, প্রতিনিয়ত যাচ্ছে, এবং সেখান থেকে যদি বের করে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু সাইকোলজিস্টের ভূমিকা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। স্কুল সাইকোলজিস্টের ভূমিকা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এমনিতেও ইন জেনারেলও যদি স্কুলে কাউন্সিলর না থাকে, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই মা বাবার উচিত ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে, সেটাকে ওভারলুক করে না গিয়ে, অবশ্যই হয়তো তখনকার মতো প্রবলেমটা সলভ হয়ে গেল, কিন্তু যেটা ইমোশনাল স্কার তৈরি হলো, যেটা ইমোশনাল উন্স তৈরি হলো, সেটা কিন্তু খুব সহজে যাওয়ার নয়। সেক্ষেত্রে ডেফিনেটলি কাউন্সিলিংয়ের হেল্প নেওয়া উচিত, সাইকোলজিস্টের কাছে, চাইল্ড সাইকোলজিস্টের কাছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া উচিত, যাতে সেই জিনিসটা থেকে তারা আস্তে আস্তে করে বেরিয়ে আসতে পারে। আদারওয়াইজ এই ধরনের ট্রমা যদি মনের মধ্যে খুব গভীরভাবে থেকে থাকে, সেটা কিন্তু অ্যাডাল্ট লাইফেও পার্সোনালিটি ফরমেশনের ক্ষেত্রেও কিন্তু সেটা একটা বড় ভূমিকার ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং পার্সোনালিটিটা কিন্তু ঠিকভাবে ডেভেলপমেন্ট হয় না। এরপর চলে আসি যে যখন আমি আস্তে আস্তে 11-12 সাইকোলজিটা নিয়ে পড়লাম, এখানে অনামিকা ম্যামের কথা ডেফিনেটলি মেনশন করব, যে উনি শুধুমাত্র সাইকোলজিটাকে সিলেবাসের মধ্যে না রেখে এছাড়া নানা রকম সাইকোলজির ডিফারেন্ট ব্রাঞ্চেস নিয়ে আলোচনা করতেন, নানা রকম দিক নিয়ে আলোচনা করতেন, ডিফারেন্ট কেস হিস্ট্রিজ নিয়ে আলোচনা করতেন, এবং আস্তে আস্তে এই 2 বছরে ক্লাস 11 আর 12-এ আমি সাইকোলজির প্রতি একটা অসম্ভব ভালোবাসা ডেভেলপ করলাম। এই সাবজেক্টটাকে যত জানলাম তত আরও জানতে ইচ্ছা হলো, আরও জানবার ইচ্ছে বেড়ে গেল সাবজেক্টটাকে। সেইখান থেকেই কিন্তু হায়ার স্টাডিজ করা। এবং আরেকটা জিনিস সবসময় মনে হতো যে সাইকোলজিস্টের প্রফেশনটা, ডেফিনেটলি টিচিং প্রফেশনটা, যেহেতু আমি একজন টিচার হওয়ার ইচ্ছে তো বরাবরই ছিল, কিন্তু তার সাথে সাথে মনে হয়েছিল যে সাইকোলজি এমন একটা সাবজেক্ট যেটার রিয়েল লাইফ ইমপ্লিকেশনস বা ডে টু ডে লাইফ ইমপ্লিকেশনস কিন্তু অনেক বেশি। সাইকোলজি এমন একটা সাবজেক্ট যেটা আমি প্রত্যেক দিন আমার প্রতিদিনের জীবনে আমি ইউজ করতে পারবো। তো সেটাও একটা রিজন যে কেন মনে হয়েছিল যে সাইকোলজি নেই। সুতরাং সাইকোলজি সাবজেক্টের প্রতি ভালোবাসা, আমার চাইল্ডহুড একটা ট্রমা থেকে বেরিয়ে আসা এবং মানুষকে হেল্প করা, কারণ তখন থেকেই সামহাও একটা ফিলিং ডেভেলপ করেছিল, বা ম্যামও এই জিনিসটার বিষয়ে অনেক আমাদেরকে ইন্সপায়ার করেছিলেন যে অনেক সাইকোলজিস্টের দরকার আছে এই সোসাইটিতে, কারণ মেন্টাল হেলথ প্রবলেম আস্তে আস্তে বাড়ছে, এবং যারা এক্সপিরিয়েন্স করছে মেন্টাল হেলথ প্রবলেম, তারা কিন্তু অনেকেই অকপটে তাদের প্রবলেমটার কথা সবার সাথে শেয়ার করতে পারছেন না, এটা ভেবে যে লোকে কি ভাববে। তো এই জন্য সেখান থেকেও কিন্তু কোথাও মনে হয়েছিল যে যদি কাউন্সিলিংটাকে প্রফেশন হিসেবে নিই, যদি সাইকোলজিস্ট হতে পারি, যদি কিছু লোককে হেল্প করতে পারি, তাহলে সেটা কোথাও একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। যখন
আমার ক্লায়েন্টসরা এসে বলেন যে এই পার্টিকুলার মেথডটা ফলো করে খুব উপকার হয়েছে, বা ম্যাম এই জিনিসগুলো আপনি যেগুলো বলেছিলেন বা গ্রাফোথেরাপি করে বা গ্রাফোলজি লেখা নিয়মিত লিখে আমাদের খুব উপকার হয়েছে, আগে যেই জিনিসগুলো পারতাম না এই জিনিসগুলো এখন পসিবল হচ্ছে। শুনে এটা ঠিক বোঝানো যাবে না, বাট শুনে এতটা ভালো লাগে, এতটা ইন্সপিরেশন পাই, এতটা মোটিভেশন পাই যে মনে হয় যে এটাই চেয়েছিলাম লাইফে। তো সেই জায়গাটা থেকে বলবো যে এই পার্টিকুলার প্রফেশনে এসে বা এই পার্টিকুলার রোলটা প্লে করতে পেরে অ্যাজ আ সাইকোলজিস্ট, অ্যাজ আ টিচার, যখন অ্যাজ আ টিচার আমি স্টুডেন্টসদেরকে পড়াই যারা সাইকোলজি নিয়েছে, তাদেরও অনেকে হায়ার স্টাডিজে সাইকোলজি নেয় এবং তাদেরকে সামহাও আমার ভালো লাগে এটা ভেবে যে তাদেরকেও আমি মোটিভেট করতে পেরেছি, তারাও এই সাবজেক্টের প্রতি ভালোবাসা ডেভেলপ করেছে। এবার চলে আসছি সরাসরি এই বিষয়ে যে কেন এই ইউটিউব চ্যানেলটি খুললাম এবং কেন এই প্যান্ডেমিক সিচুয়েশন। প্রথমেই বলি যে ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছেটা অনেক আগে থেকেই ছিল। এখানে আমার হাজব্যান্ডের কথা আমি একটু বলবো যে সে আমাকে অল টাইম ইন্সপায়ার করেছে ইউটিউব চ্যানেলটা খোলার। ইনফ্যাক্ট আইডিয়াটা তারই যে তুমি যদি একটা ইউটিউব চ্যানেল খোলো সেক্ষেত্রে তুমি অনেক বেশি লোকের কাছে রিচ করতে পারবে। তো এই ভাবনাটা প্রথম থেকেই ছিল। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে আরও মনে হয়েছিল যে এখন কিন্তু মেন্টাল স্ট্রেস অনেক বেশি, তো সেক্ষেত্রে তার ইন্সপিরেশনের জন্যই এই ইউটিউব চ্যানেলটি খোলা। এবং এই ভিডিও যে এডিটিং করা হয় সেখানেও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক ভীষণভাবে হেল্প করে। মা বাবারও ইন্সপিরেশন অনেকটাই রয়েছে, মানে মা বাবা শুধুমাত্র ইউটিউব চ্যানেলের জন্য ইন্সপিরেশন দেওয়া নয়, এই যে কাউন্সেলিংটাকে প্রফেশন হিসেবে নেওয়া সেটার পেছনেও কিন্তু মা বাবা প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছেন। এখানে আরেকজনের কথা না বললে ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে আমার একজন টিচার, আমার ইংলিশ টিচার ছিলেন উনি। ক্লাস 8 থেকে প্রায় ক্লাস 10 অবধি আমি ওনার কাছেই পড়েছিলাম। সম্পাদি বলি তাকে আমি। তো সেই সম্পাদির কাছে অ্যাজ এ টিচার তো অবভিয়াসলি তিনি আমার টিউটর ছিলেন, কিন্তু এখন তার রোলটা অনেক বড়। তারপর থেকে মানে অ্যাজ অ্যান ইংলিশ টিউটর হয়তো উনি শুরু করেছিলেন, বাট আমার লাইফে তার রোলটা অনেক বড়। তিনি এখনও ওনার সাথে আমার খুব ভালো কন্ট্যাক্ট আছে এবং উনি আমাকে সমস্ত আমার লাইফের যা ইম্পর্টেন্ট ডিসিশনস আমি নিয়েছি সেখানে কোথাও উনি ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছেন। উনি কোথাও আমাকে মানে অলওয়েজ মোটিভেট করেছেন এবং এই যে সাবজেক্টটা নিয়েছি সাইকোলজি ফর হায়ার স্টাডি, সেখানেও ওনার মোটিভেশনটা অনেক বড়, অনেক ভাবে আমাকে মোটিভেট করেছে। অনেক সময়তে হয়েছে যে আমি হয়তো মেন্টালি কোনো কারণে ভেঙে পড়েছি, সেক্ষেত্রেও কিন্তু আমি প্রচুর মোটিভেশন পেয়েছি তার থেকে। তার উইদাউট হার গাইডেন্স, উইদাউট সম্পাদিস গাইডেন্স এটা কোনোদিনই পসিবল হতো না। ধন্যবাদ দিয়ে অবশ্যই ছোট করা যায় না, কিন্তু আমি থ্যাংক ইউ জানাতে চাই ফর বিং ইন মাই লাইফ। মানে আই এম রিয়েলি ভেরি লাকি টু হ্যাভ সাচ পিপল ইন মাই লাইফ, যাদের ছাড়া আমার কখনোই এই জার্নিটা পসিবল হতো না। এখানে আরেকটা কথাও বলবো যে এই থ্যাংক ইউ বলা বা কাউকে ধন্যবাদ জানানো বা কৃতজ্ঞতা প্রকাশ করা বা তার কথা ভাবা যে সে তার কন্ট্রিবিউশন কি আপনার লাইফে, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় আমাদের কাছের মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নিই, কিন্তু সেটা কিন্তু কখনোই উচিত নয়। যখন আপনার মনে হচ্ছে যে আপনাদের কাছের মানুষদের সাপোর্ট ছাড়া আপনি কখনোই কোনো একটা পার্টিকুলার জিনিস করে উঠতে পারতেন না, সবসময় একটু সময় করে তাদেরকে সেটা জানান। আপনারা হয়তো ভাবছেন যে তারা অলরেডি জানে বা কাছের মানুষ করে সে তো করবেই, ডেফিনেটলি করবে, কাছের মানুষ ডেফিনেটলি সে আপনার জন্য করবে বা আপনার জন্য ভাববে, কিন্তু তা সত্ত্বেও কোথাও যদি আপনি গিয়ে তাদেরকে বলেন যে তারা পাশে আছে বলেই আপনি এতটা এগোতে পেরেছেন, তাদের সাপোর্ট ছাড়া যেটা কখনোই সম্ভব হতো না, এই জিনিসটাও কিন্তু পারস্পরিক সম্পর্ককে অনেক স্ট্রং করে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস এই জিনিসগুলো কিন্তু বাড়িয়ে দেয়। সুতরাং এই পার্টিকুলার এপিসোডে আমি আবারও আমার মা বাবা, আমার হাজব্যান্ড এবং সম্পাদি এদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাবো ফর বিং ইন মাই লাইফ। উইদাউট দেয়ার সাপোর্ট সত্যি কোনোভাবেই পসিবল হতো না। আজকের এপিসোডটা এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগলো এই এপিসোডটি। যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার এই চ্যানেলটি ভিউ করে থাকেন।
এবং মিতাস ওয়েলবিংয়ের যে ইনস্টাগ্রাম পেজ আছে সেটাও ফলো করতে পারেন, যেখানে আমি ডিফারেন্ট কোটস দিই এবং ডিফারেন্ট ইন্টারেস্টিং রিসার্চ ওয়ার্ক দিই। আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। পরের এপিসোডে আবার দেখা হবে এবং সেই এপিসোডটি ভীষণ একটা ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে, কারণ সেই এপিসোডে আমি ডিসকাস করব একটা আর্ট থেরাপির বিষয় নিয়ে, এবং সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা পেপার আর একটা পেন্সিল নিয়ে বসতে হবে। পেন্সিলটাই আমি প্রেফার করব এই জন্য, কারণ যদি ইরেজ করতে হয় জিনিসটা, সেটা পেনে করতে গেলে কাটাকুটি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা পেন্সিল আর একটা পেপার নিয়ে যদি আপনারা বসেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং খুব ছোট্ট কিছু আঁকার মাধ্যমে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা কেউই এখানে আর্টিস্ট নই, খুব সিম্পল কিছু আঁকার মাধ্যমে, একটা ছোট্ট অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পার্সোনালিটির বেশ কিছু ইন্টারেস্টিং দিক বুঝতে পারবেন। এবং আর্টের মাধ্যমে কিভাবে আমাদের থট প্রসেস বেরিয়ে আসে, কিভাবে আমাদের থট প্রসেস রিভিলড হয়, বোঝা যায়, সেটাও কিন্তু নেক্সট এপিসোডে আপনাদের সাথে ডিসকাস করব। সুতরাং এই অ্যাক্টিভিটিটার জন্য অবশ্যই আপনারা তৈরি থাকবেন একটা পেপার আর একটা পেন্সিল নিয়ে। নেক্সট এপিসোডে দেখা হবে। ভালো থাকবেন শারীরিক ও মানসিকভাবে। আপনাদের কাছের মানুষদের, চারপাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন, পজিটিভ থটসের মধ্যে থাকার চেষ্টা করবেন। নমস্কার।